প্রতীক্ষার অবসান, সিটি কর্পোরেশন মর্যাদা পেল বগুড়া। প্রধানমন্ত্রীর ঘোষণায় নতুন সম্ভাবনা। তেলের দাম বাড়তি, ঢাকায় বাস ভাড়া নৈরাজ্য, সরকারি সিদ্ধান্ত ছাড়াই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ৩৬ জনের নাম ঘোষণা। ইসলামাবাদের নতুন আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের, তুরস্কা জাহাজ জব্দে পাল্টাপাল্টি অভিযোগ। এবং বিদায় বেলায় উইকেট ছুঁয়ে আবেগী রুবেল, জানালেন কৃতজ্ঞতা, আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তাকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিটি কর্পোরেশন হলো বগুড়া। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। এর মাধ্যমে দেশের সিটি কর্পোরেশনের তালিকায় যুক্ত হলো উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহর। সরকারি সফরসূচি অনুযায়ী সকালে বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এই বেল বন্ড কার্যক্রম উদ্বোধনের পর বেলা 11:30টার দিকে তিনি বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করেন। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন। ঘোষণার পর শহর জুড়ে আনন্দের আবহ ছড়িয়ে পড়ে। বগুড়া দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলের বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত, তবে নাগরিক সেবায় ছিল সীমাবদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশন হওয়ায় উন্নয়ন প্রকল্প, সড়ক, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে। তবে নাগরিকরা মনে করেন, যানজট, জলাবদ্ধতা ও দখল সমস্যা দ্রুত সমাধানই এখন সবচেয়ে জরুরি। এই ঘোষণাকে বগুড়ার নতুন নগর ভবিষ্যতের সূচনা হিসেবে দেখছেন সবাই। তেলের দাম বাড়ার পরই রাজধানী ঢাকায় শুরু হয়েছে বাস ভাড়া নিয়ে এক ধরনের অরাজকতা। সরকারি ঘোষণা ছাড়াই বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে, যা নিয়ে বাড়ছে প্রতিদিনের ভোগান্তি। কোথাও 50 টাকার ভাড়া হঠাৎ বেড়ে হচ্ছে 60 টাকা। প্রতিবাদ করলেই জড়াতে হচ্ছে তর্কে। বাসকর্মীরা বলছেন, জ্বালানির দাম বাড়ায় মালিকদের চাপেই এই সিদ্ধান্ত, যদিও এই বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এদিকে ভাড়া বাড়ানোর দাবি তুলেছে পরিবহন মালিকরা, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বিআরটি এর পক্ষ থেকে। মুসা আহমেদের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশে তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বাড়ানোর পরই রাজধানী ঢাকায় শুরু হয়েছে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য। সরকারি ঘোষণা ছাড়াই বিভিন্ন রুটের লোকাল বাসে যাত্রীদের কাছ থেকে 5 থেকে 10 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে চালক হেলপারদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডাও বাড়ছে। যাত্রীরা জানান, আগে যে রুটে ভাড়া ছিল 50, হঠাৎ করে সেখানে নেওয়া হচ্ছে 60 টাকা। প্রতিবাদ করলে উল্টো তর্কে জড়ান বাসকর্মীরা। বাস চালকদের সহকারীরা বলেন, তেলের দাম বাড়ায় মালিকরা আগের ভাড়ায় বাস চালাতে রাজি নয়। তবে সরকারি সিদ্ধান্ত ছাড়াই কেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে এ প্রশ্নের জবাব দিতে পারেনি তারা। গেল শনিবার রাতে সরকার নতুন জ্বালানি মূল্য ঘোষণা করে। বর্তমানে ডিজেল 115 টাকা, কেরোসিন 130 টাকা, অকটেন 140 টাকা এবং পেট্রোল 135 টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। এদিকে বাস ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে পরিবহন মালিক সমিতি। বিষয়টি নিয়ে বিআরটিসির সঙ্গে বৈঠক হলেও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নগরবাসীর দাবি, হঠাৎ ভাড়া বাড়িয়ে জনদুর্ভোগ বাড়ানোর বদলে সরকার দ্রুত যৌক্তিক ভাড়া নির্ধারণ করে এই বিশৃঙ্খলা বন্ধ করা উচিত। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদ। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনে, যে সরকারি ঘোষণা ছাড়াই কিন্তু বাস ভাড়া বাড়ানোর একটা প্রবণতা আমরা দেখছি বিভিন্ন সময় চলাচল করতে গিয়ে। এটি কি সরাসরি নৈরাজ্য নাকি নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যর্থতা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আপনি জানেন যে গণপরিবহনে কিন্তু এই বাড়া নৈরাজ্য সেই যোগের পর যোগ চলেই আসছে।
তো সরকার গত 2-3 দিন আগে যখন বাড়া হুট করে ঘোষণা করলো যে তেলের দাম, জ্বালানি তেলের দাম বাড়ালো, তখনই কিন্তু আপনার ঘোষণা ছাড়াই গণপরিবহনের ভাড়াটা আমরা দেখতে পাই যে বিভিন্ন রুটে, ঢাকার বিভিন্ন রুটে হুট করে বেড়ে গেছে। যেখানে আগে ধরুন আপনি গুলিস্তান থেকে গাবতলী যে বাসগুলো যাচ্ছে, সে বাসের ভাড়া যদি আগে থেকে থাকে 40 টাকা, এখন সেটা কোনো ঘোষণা ছাড়াই 50 টাকা নিচ্ছে, কারো কাছ থেকে 45 টাকা নিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা গন্তব্যেই আপনার 5 টাকা 10 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। তো যাত্রী যখন প্রতিবাদ করে, তখন বাসের চালক সহকারী তারা বলছে যে তেলের দাম বেড়েছে, এই জন্য হচ্ছে আপনার ভাড়াও কিন্তু বেড়েছে। কিন্তু ভাড়াটা কিন্তু নির্ধারণ করে দেয় আপনার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তো সেই তারা ভাড়া নির্ধারণ করার আগেই, অর্থাৎ সরকার ভাড়া নির্ধারণ করার আগেই পরিবহন শ্রমিকরা আপনার ভাড়াটা বাড়িয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে সরকারেরও ব্যর্থতা আছে এটা নিয়ন্ত্রণ করার। আবার আমাদের যে পরিবহন সেক্টরে যারা হচ্ছে মালিক সমিতি আছে, সে মালিক সমিতির থেকেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে আপনারা ভাড়া বাড়িয়ে নেন, কিন্তু অতি উৎসাহী কিছু চালক, তাদের সহকারী আপনার এই ভাড়াটা বাড়িয়ে নিচ্ছে। এটার এক ধরনের নৈরাজ্যই বলা যায়। এই নৈরাজ্যের জন্য পরিবহন সেক্টরে যারা দীর্ঘদিন ধরে হচ্ছে বা সবসময় যাতায়াত করেন এই গণপরিবহনে, তারা কিন্তু এটার ভুক্তভোগী নিয়মিতই হচ্ছেন। এটা তাদের অভিযোগ যে এমনিতেই অন্য সময়ও ধরুন আপনি সর্বনিম্ন ভাড়া হচ্ছে 10 টাকা, আপনি 1 কিলোমিটার গেলেও আপনাকে 10 টাকা দিতে হবে, 2 কিলোমিটার গেলেও আপনাকে 10 টাকা দিতে হবে। কিন্তু সরকারের রুলস হচ্ছে যে প্রতি কিলোমিটার ভাড়া হচ্ছে আপনার 2 টাকা 42 পয়সা। তো 2 টাকা 42 পয়সা হলে আপনার 10 কিলোমিটার গেলে আপনার হয়তো ভাড়া আসবে 20 টাকা বা 22 টাকা। আবার 1 কিলোমিটার অর্থাৎ আপনার 10 টাকা ভাড়া যদি আপনার করতে হয়, তাহলে হচ্ছে আপনার 5 কিলোমিটার বেশি যেতে হবে। কিন্তু আপনি যদি 1 কিলোমিটারও যান, আপনাকে কিন্তু সর্বনিম্ন 10 টাকা ভাড়া দিতে হচ্ছে। এই ভাড়া নিয়ে হচ্ছে যাত্রীদের অভিযোগটা সব সময়ই থাকে, কিন্তু এখন সেটা কিন্তু আবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেহেতু সরকার এখনো ঘোষণা দেয়নি। গতকাল সন্ধ্যায় আপনার বিআরটি এর সঙ্গে বাস মালিক যারা আছেন তাদের কিন্তু একটা বৈঠকও হয়েছে বিআরটি কার্যালয়ে। সে বৈঠকে বাস মালিকরা তাদের ভাড়া 40% বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তাদের যুক্তি হচ্ছে যে এখন যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছে 2 টাকা 42 পয়সা, সেটা হচ্ছে আপনার 2022 সালে নির্ধারণ করা হয়েছিল। তখন ডলারের দাম ছিল হচ্ছে 82 টাকা করে, আর এখন ডলারের দাম হচ্ছে 1 টাকা 24 পয়সা, 124 টাকার উপরে। তো সেই কারণে তাদের যুক্তি হচ্ছে যে বাসের যে যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়, সেগুলো কিন্তু ডলারে পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে ডলার দাম যেহেতু বেড়েছে, বাসের ভাড়া বাড়ানো যৌক্তিক। আর এখন আবার যেহেতু তেলের দাম বেড়ে গেছে, সুতরাং ভাড়াটা যেহেতু এখনই বাড়ানো হয়, সেজন্য তারা গতকাল বিআরটির সঙ্গে আলোচনা করেছে। আলোচনা করে তাদের দাবি জানিয়েছে। এখন আজকে হয়তো মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা আসতে পারে যে প্রতি কিলোমিটারে কত পয়সা করে বাড়ানো যেতে পারে। জি। কিন্তু আমরা কিন্তু দেখি যে জ্বালানির দাম বাড়ানোর পরপরই বাসের ভাড়া বাড়িয়ে দিচ্ছে, কিন্তু কম মালে সেখানে কিন্তু বাসের ভাড়া কমাচ্ছে না। এই অসাম্যটা কেন? মানে এর পিছনে কি কি কারণ থাকতে পারে? সেটা আপনি জানেন, বাংলাদেশের যে কোনো জিনিসের একবার যখন দাম বাড়ে, সেটা কমানোর হারটা আমরা ওইভাবে দেখি না। তেলের দাম সবসময় ঊর্ধ্বমুখী থাকে, খুব কমই হচ্ছে কমের দিকে নামে। তো ধরুন আপনার নিয়ম ছিল যে আপনার তেলের দাম যদি 1 টাকা করে বাড়ে, তাহলে ভাড়া 1 পয়সা করে বাড়বে। কিন্তু আমরা দেখি যে তেলের দাম যদি 2 টাকা বাড়ে, ভাড়া বাড়ে 4 টাকা। তো 4 টাকা বাড়ালেও হচ্ছে অফিসিয়ালি ঘোষণা দেয় হচ্ছে যে 1 পয়সা 2 পয়সা করে বাড়বে, কিন্তু 1 পয়সা 2 পয়সা তো আর ভাঙতেই ওভাবে ঠিক মতো দিতে পারে না। আপনাদের জানেন যে এখন খুচরা বাজারে বাংলাদেশে যারা আমাদের পরিবহনে যাতায়াত করে, কোনো পরিবহনে 5 টাকার নোট কিন্তু এখন সচরাচর আপনি চোখে দেখবেন না। সর্বনিম্ন টাকাটাই থাকে 10 টাকা, খুচরা টাকাটা। এখন ভাঙতি যখন আপনার বাসের কন্ট্রাক্টরকে আমি দিচ্ছি, সর্বনিম্ন দিচ্ছি হচ্ছে সর্বনিম্ন ভাড়া 10 টাকা দিচ্ছি। আবার যদি আমার ভাড়া এখন হিসাবে 15 টাকা আসে, আমি দিচ্ছি তো তাকে 20 টাকার নোট, তখন ওই হেল্পারও কিন্তু আপনার 5 টাকা ভাঙতি দিতে পারে না। তখন সে তার মতো করে বয়ান দিতে থাকে যে না, এখানে 20 টাকাই ভাড়া, 20 টাকাই দিতে হবে। এভাবে কিন্তু যাত্রীদেরকে প্রতিনিয়ত হচ্ছে আপনার হয়রানি করছে, হেনস্থার শিকার হচ্ছে। একদমই তাই। তো এই জায়গাতে হচ্ছে আপনার ওই যেটা বললেন যে আপনি ভাড়া জ্বালানির দাম বাড়লে হচ্ছে বাস ভাড়া হচ্ছে বাড়ে, কিন্তু কমলে কেন কমছে না? আসলে কমার ওই প্র্যাকটিসটা আমাদের মধ্যে নাই, বা সরকারের নিয়ন্ত্রণটা নাই। যে যার মতো হচ্ছে যাত্রীদের কাছ থেকে ভাড়া
বেশি নিতে পারে, ওই প্রতিযোগিতা সবসময় চলে আসছে আমাদের দেশে। একদমই তাই। এবং আপনি যেমনটি বলছিলেন একটু আগে যে বিআরটি এর থেকে এখনো তেমন আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি, তাহলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সিদ্ধান্ত আসার আগে কিন্তু অতিরিক্ত বাস ভাড়া আদায়ের যে প্রবণতা, এখানে আসলে মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ কে করছে বা নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না? মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণটা সাধারণত বিআরটি এর যারা ম্যাজিস্ট্রেট থাকে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সেই অভিযানে ভাড়ার বিষয়ে অনেক সময় খুব কম, তবে সেটা অভিযান চালিয়ে তারা হচ্ছে দেখে যে সরকার নির্ধারিত ভাড়াটা নেওয়া হচ্ছে কিনা। তো এই প্রেক্ষাপটে এখন পর্যন্ত গত 2 দিনে আমরা কোনো কর্মকর্তাকে তাদের দেখিনি যে তারা যেহেতু তেলের দাম বাড়ছে এবং এই অভিযোগটা যেহেতু উঠছে যে সব জায়গায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে, তাদের কোনো কর্মকর্তা ফিল্ড লেভেলে এখন পর্যন্ত আমরা দেখিনি। এবং যারা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কর্মকর্তাদেরও আমরা দেখিনি যে তারা মাঠ পর্যায়ে যেয়ে বা তাদের স্টাফদেরকে বলে দিয়েছে যে ভাড়া অতিরিক্ত নেওয়া যাবে না, এটা আমরা বলতে শুনিনি। তবে মালিক সমিতির পক্ষ থেকে আমরা যাদের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বললাম, তারা জানিয়েছেন যে তারা ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো নির্দেশনা দেননি। আগের যে ভাড়াটা আছে সেই ভাড়াটাই নেওয়ার জন্য বলা আছে। তো এই নির্দেশনাটা কেউ মানছে না। এখন যেভাবে পারছে এই একটা সুযোগে গত 2-4 দিনে যে যতটুকু ভাড়ায় নিতে পারে, নতুন ভাড়া নির্ধারণ হলে সেক্ষেত্রে হয়তো নতুন রুলস অনুযায়ী আবার ভাড়া নির্ধারণ করে নেবে। তবে একটা জিনিস আপনাকে আগেই বলে রাখি যে আমাদের দেশে এখন যে টাকার যে অবস্থা, যে আপনার বাংতি টাকা যেহেতু থাকে না, এখন সরকার নির্ধারণ করে দিল সেই গড়ে এভারেজে প্রত্যেকই 5 টাকা 10 টাকা করে প্রত্যেক গন্তব্যই বেশি নেওয়া হচ্ছে। তো এটার জন্য বিআরটিএ সহ আপনার যদি আমাদের এই অবস্থা থেকে উত্তরণ করতে হয়, যেমন আমার ইয়াতে মেট্রো রেলে যেমন কার্ড আছে, এমন যদি কার্ড সিস্টেম আমাদের থাকতো যে আমি পাঁচকলাম অমুক স্টেশন আমি স্ট্যান্ডে নেমে যাব, আমার এতটুকু দূরত্বর ভাড়া এত পয়সা করে কেটে রাখবে কার্ডে, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যথায় এখন প্রতি কিলোমিটার 5 পয়সা যদি 10 পয়সা করে বাড়ানো হয়, এই পয়সা হিসাব করে আসলে ভাড়াটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সেজন্য হচ্ছে আমাদেরকে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আরও স্মার্ট কিভাবে করা যায়, যেমনটা আপনি জেনে থাকবেন যে ঢাকার বাস রুট রেশনালাইজেশন নামে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যে সব ঢাকার সব বাসকে, যে 5000-6000 বাস চলে ঢাকায়, সবগুলোকে আপনার 5-6টা কোম্পানির অধীনে নিয়ে আসবে। এগুলোকে বিভিন্ন রুটে ভাগ করে দিবে। প্রতিটা স্ট্যান্ডে হচ্ছে আপনার যাত্রী নামবে, তার উঠার সময় আপনার কার্ড পাঞ্চ করে উঠবে, নামার সময় কার্ড পাঞ্চ করে নামবে। যে দূরত্বে নামবে সেই পর্যন্তই কিন্তু তার ভাড়াটা কাটা হবে। ওই পর্যায়ে না গেলে এই ভাড়া বৈষম্য যাত্রীদের উপরে এই নৈরাজ্যটা কোনো ক্রমেই কমবে না। একদমই তাই। এবং এই যে গণপরিবহন খাতে দীর্ঘমেয়াদী সংস্কার বা যদি জবাবদিহির কথা বলি, এই জবাবদিহির জায়গাটা নিশ্চিত করতে এখন কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি এই অবস্থাতে? এই জন্য শুরুতেই আমরা যেটা আর এক যুগ আগে দেখেছিলাম যে বাস রুট রেশনালাইজেশন, যে 6টা-5টা কোম্পানির অধীনে যদি পুরো বাসগুলোকে নিয়ে আসে, তাহলে দেখবেন একটা শৃঙ্খলার সঙ্গে কিন্তু বাসগুলো যাতায়াত করবে। বাসে যাত্রী কম হোক বেশি হোক, নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু একটা বাস তার গন্তব্যে ছেড়ে যাবে। যাত্রীরাও তার নির্দিষ্ট বাসে কোনো ধরনের ধাক্কাধাক্কি ছাড়াই, ঝামেলা ছাড়াই কিন্তু উঠতে পারবে, নামতে পারবে। কোনো বাসে অতিরিক্ত যাত্রীও নেওয়া লাগবে না, যত সিট আছে, যতটা আসন আছে, এতজন যাত্রী উঠবে। এই ব্যবস্থাপনাটা সরকার যে আগে বিগত সরকার যে নিয়েছিল, এই বর্তমান সরকার যদি সেই ধারাটা বাস্তবায়ন করতে পারে, অর্থাৎ এই উদ্যোগটা বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু গণপরিবহনের শৃঙ্খলা আনা সম্ভব হবে। আপনি জানেন যে আমাদের দেশের আশেপাশের দেশগুলোতে যদি আমরা দেখি, মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক বা ইউরোপের দেশগুলোতে আমরা দেখি, সেখানে ভাড়া নিয়ে কিন্তু এত কথাবার্তা নেই। সরকার যেটা নির্ধারণ করে দেয়, আপনার প্রত্যেকটা কোন স্ট্যান্ডে নামলে আপনার ভাড়া কতটুকু দূরত্ব, এগুলো আগেই সব সেট আপ দেওয়া থাকে। ওই প্রক্রিয়ায় না গেলে আমাদের দেশে এই নৈরাজ্য বন্ধ হবে না। এখন সরকারের উচিত যে বাস রুট রেশনালাইজেশনটা উদ্যোগটাকে আবার নতুন করে বাস্তবায়ন করা। আপনি জানেন, ইতিমধ্যে আমি বললাম যে মেট্রো রেলে কিন্তু সেই ব্যবস্থাপনা আছে। আমাদের হাতিরঝিলে যে চক্রাকার বাসগুলো চলে সেখানেও কিন্তু ব্যবস্থাপনা আছে। আপনি কার্ড পাঞ্চ করে উঠলেন, আবার নির্দিষ্ট স্থানে নেমে গেলেন, কার্ড পাঞ্চ করে আপনার টাকা কিন্তু নির্দিষ্ট পরিমাণে কেটে নিচ্ছে। এভাবে প্রত্যেকটা সেক্টরে যদি আপনার চালু করেন কার্ড ব্যবস্থাপনা, তাহলে অথবা টিকিট ব্যবস্থাপনা, তাহলে হচ্ছে কিন্তু আপনার এই নৈরাজ্যটা নিয়ন্ত্রণে চলে আসবে। একদমই তাই। এবং আমাদেরও আশা থাকবে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এই বিষয়ে কিছুটা নজরদারি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনায় উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুসা আহমেদের সঙ্গে। চলে যাচ্ছি অন্যান্য খবরে।
সংরক্ষিত নারী আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জোটের প্রার্থী তালিকা দেখুন। সেলিমা রহমান, স্বামীর নাম AM মুজিবুর রহমান। শিরিন সুলতানা, পিতার নাম আব্দুল মোতালেব। রাশেদা বেগম হীরা, রফিকুল ইসলাম মজুমদার, এটা কি পিতা? তার পিতার নাম, পিতা বা স্বামী আমি বলতে না, সব পিতা এবং স্বামী করা নয়। আচ্ছা, আমি শুধু পড়ে যাব, এখানে কেউ স্বামী হতে পারেন বা পিতা হতে পারেন। রেহেনা আক্তার রানু, আব্দুল মুজিদ, নওয়াজ হালিমা আর্লি, আফসার উদ্দিন আহমেদ, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন, নুরুল ইসলাম, বিলকিস ইসলাম, খয়রুদ্দিন আহমেদ, শাকিলা ফারজানা, সৈয়দ ওয়াহিদুল আলম, হেলেন জেরিন খান, আব্দুল লতিফ খান, নিরুফার চৌধুরী মনি, নজরুল ইসলাম চৌধুরী। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অন্তর্বর্তী সরকারের জারি করা সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় বহাল রাখার আর্জিও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন সহ 7 জন আইনজীবী সোমবার জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটের শুনানি হতে পারে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চে। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির রিটের পক্ষে শুনানি করবেন। এর আগে 9 এপ্রিল সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026 রহিতকরণ বিল পাশ হয়। একই অধিবেশনে বিচারক নিয়োগ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত আরও 2টি বিলও পাশ করা হয়। 6 এপ্রিল এই বিষয়ে বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বিষয়টি ঘিরে বিচারাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া ও হতাশা তৈরি হয়েছে। এদিকে তেল সংকটে স্থবির হয়ে পড়েছে ভোলার মোটরসাইকেল বাজার। ক্রেতা না থাকায় দিনের পর দিন শোরুমে বসে সময় পার করছেন ব্যবসায়ীরা। আগে যেখানে মাসে বিক্রি হতো কয়েক ডজন মোটরসাইকেল, এখন সেখানে 5 থেকে 10 দিনও মিলছে না একজন ক্রেতা। কেউ এলেও গাড়ির সঙ্গে অতিরিক্ত জ্বালানি তেলের দাবি করছেন ক্রেতারা। এতে চরম লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ঋণের কিস্তি আর কর্মীদের বেতন নিয়ে দুশ্চিন্তায় তারা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভোলা শহরের উকিলপাড়া এলাকা, সারি সারি শোরুমে সাজানো নতুন মোটরসাইকেল, কিন্তু নেই ক্রেতার ভিড়। একসময় যেসব শোরুমে প্রতিদিন বিক্রি হতো একাধিক মোটরসাইকেল, এখন সেখানে সপ্তাহ পেরিয়ে গেলেও বিক্রি হচ্ছে না একটি গাড়িও। ব্যবসায়ীরা জানান, চলমান জ্বালানি সংকটের কারণে ভাড়ায় চালিত মোটরসাইকেলগুলো বন্ধ হয়ে গেছে। ফলে কিস্তিতে কেনা বাইকগুলোর মালিকরা আয় করতে না পেরে সময়মতো টাকা পরিশোধও করতে পারছেন না। এতে পুরো বাজারে দেখা দিয়েছে অচলাবস্থা। যারা ভাড়ায় চালায় তারা হচ্ছে আমাদের মূল কাস্টমার, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার কারণে তারা বলতেছে যে তেলের কারণে তারা ঠিক মতন রোডে গাড়ি চালাতে পারতেছে না। এই কারণে তারা আমাদের ঠিক মতন কিস্তিও দিতে পারতেছে না। এই কারণে তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, আমরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের এই বিজনেসটা এমনভাবে ফল করছে যে লাস্ট এই মান্থে আমরা মাসের প্রায় অর্ধেক চলে গেছে, আমরা একটা গাড়ির বেশি সেল করতে পারিনি। শোরুম মালিকদের অভিযোগ, অনেক ক্রেতা নতুন মোটরসাইকেল কেনার পর 5 লিটার পেট্রোল বা অকটেন দাবি করছেন। শোরুম থেকে জ্বালানি সরবরাহ সম্ভব না হওয়ায় চুক্তি করেও ফিরে যাচ্ছেন অনেকে। যদি একজন কাস্টমার আসে, তারা বলে যে যদি আমার 5 লিটার তেল ব্যবস্থা করেন তাইলে আমি গাড়ি নিতে পারি। তা আমরা তো আর তেল বিক্রি করি না, আর তেল স্টক রাখারও আমাদের কোনো পারমিশন নেই। তেল বিক্রি করবো পাম্প, আমরা বড়দের 1/2 লিটার তেল দিলে তারা পাম্পে যায় ট্যাঙ্কি লোড কিনে। পাম্পে তো তারা অ্যাভেলেবেল তেল পায় না, যার জন্য ওনারা গাড়ি আর কিনে না। তেল বিক্রি করার দায়িত্ব তো আমাদের, সেটার পাম্প আছে বা বিভিন্ন লোকাল
তেল যারা বিক্রি করে তাদের কাছ থেকে এসে সংগ্রহ করে। তখন তারা বলছে যে না, তেল আমাকে সংগ্রহ করে দেন, তাহলে আমি আপনার কাছ থেকে গাড়ি নিব। তা আমরা তো তেল সংগ্রহ করার দায়িত্ব আমাদের নেই। বাধ্য হয়ে গ্রাহক বলে তাহলে আমার টাকা ফেরত দেন, আমি আপনার কাছ থেকে গাড়ি নিব। জেলার প্রায় সব শোরুমেই একই চিত্র। কোথাও কোথাও গত 2 সপ্তাহে বিক্রি হয়নি একটি মোটরসাইকেলও। ব্যবসায়ীরা জানান, কিস্তির টাকা পরিশোধ নিয়ে তারা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। কর্মীদের বেতন দেওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমরা মাসে 25 থেকে 30টা বাইক সেল করি, কিন্তু এখন তৈলের সমস্যার কারণে আমাদের সেলটা অর্ধেকে নেমে আসছে। স্টাফ খরচের দিকে মেনটেন্যান্স সব কিছু মিলাই ডিলার একটা হিমশিম খেয়ে যাচ্ছে বর্তমানে, এবং ডিলারের সব দিক মিলে একটা দারুণ একটা লসের আশা আমরা করতেছি এবং হচ্ছেও। খুবই খারাপ অবস্থা। এরকম করে চললে দেখা গেছে আমাদের মালিক কর্তৃপক্ষ আমাদের বেতন নিয়ে খুব করবে, তার ইনকাম হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তো বেতন কিভাবে দেবে? তবে জেলা প্রশাসন ও চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করেছি। এর জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা গিয়েছি, চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা গিয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই চাহিদার চাইতে 50% তেল তিনি সরবরাহ নিশ্চিত করবেন। জ্বালানি সংকট কবে কাটবে সেই অপেক্ষায় এখন পুরো ভোলার মোটরসাইকেল বাজার। স্বাভাবিক ব্যবসায় ফিরবে কিনা তা নিয়েই অনিশ্চয়তায় ব্যবসায়ী মহল। মামদুহা রাইসা, জাগো নিউজ। 2 বছর আগে নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি 100 শয্যার একটি বিশেষায়িত শিশু হাসপাতাল। কুমিল্লায় 36 কোটির বেশি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল ভবনটি বুঝে নেওয়া নিয়ে 2 প্রতিষ্ঠানের ঠেলাঠেলিতে পড়ে আছে অচল অবস্থায়। অন্যদিকে হামের প্রকোপে কুমেক হাসপাতালের শিশু বিভাগে দেখা দিয়েছে ভয়াবহ শয্যা সংকট। তবুও অচল পড়ে আছে বহু প্রতীক্ষিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতুলি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে 100 শয্যার এই বিশেষায়িত শিশু হাসপাতালটি। 2020 সালে শুরু হওয়া নির্মাণ কাজ শেষ হয় 2024 সালের জুনে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি হাসপাতালটি। কারণ একটাই, কে বুঝে নেবে এই হাসপাতাল? তা নিয়ে চলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে প্রশাসনিক টানাপোড়েন। জনবল সংকট, বিদ্যুৎ বিল বকেয়া এবং পরিচালনাগত জটিলতার কথা বলে কেউই দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছে না। ফলে কোটি টাকার ভবন পড়ে আছে অযত্ন অবহেলায়। একটা বিশেষায়িত হাসপাতাল মানে কি? সেখানে জেনারেল পেডিয়াট্রিক্স থেকে শুরু করে তার সাব স্পেশালিটি সমস্ত কিছু থাকবে, ইনক্লুডিং পেডিয়াট্রিক সার্জন। তাহলে আপনি একটা প্রতিষ্ঠানে এসে কিন্তু আপনি সব ধরনের সার্ভিস আপনি পাচ্ছেন। আপনার সে কারণে এই জাতীয় বিশেষায়িত হাসপাতালগুলি রোগীদের জন্য খুবই প্রয়োজন, কারণ একই ছাদের নিচে বাচ্চা রোগীরা সব ধরনের সেবা পাবে। এদিকে এই অব্যবহৃত হাসপাতালের পাশেই কুমেক হাসপাতালের শিশু বিভাগে চলছে ভয়াবহ চাপ। হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় 54 শয্যার বিপরীতে ভর্তি হয়েছে 250-এর বেশি শিশু। শিশুরা চিকিৎসা নিচ্ছে গাদাগাদি করে, কেউ কেউ বারান্দায়। অথচ কাছেই পড়ে আছে প্রস্তুত একটি 100 শয্যার হাসপাতাল ভবন। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন প্রসেসিং থাকবে, সেটা জায়গাটা বাড়াইতে হবে, যেহেতু এটা ভাইরাস। আমরা এই জায়গায় আসছি বৃহস্পতিবার আমরা ডবল নিউমোনিয়া নিয়ে আসছিলাম। আসার পরে 2 দিন পরে শুরু হয়ে গেছে, তার এই শরীরগুলো পুরো পুড়ে গেছে। এরপরে তার পাতলা পায়খানা শুরু হয়েছে। ডাক্তাররা ট্রিটমেন্ট করে দেন, পাতলা পায়খানাটা একটু কমছে, কিন্তু এগুলো কমতেছে না। সমস্যা মানে অপরিষ্কার। এখন তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখা যায় এত বাচ্চারা ভালো থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সচেতন মহল বলছে, দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে হাসপাতালটি চালু করা এখন সময়ের দাবি। এতে কুমিল্লার পাশাপাশি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের শিশুরাও উপকৃত হবে। সেই হাসপাতালগুলোটা প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজকে দেওয়া হয়েছিল, তো তারা এটা নেয়ার মতো তারা বলেছেন যে তাদের পক্ষে সম্ভব না। পরবর্তীকালে একটা অর্ডার করা হয়েছে যে আমরা সেটা বুঝে নেওয়ার জন্য। আমি এইচডির সাথে কথা বলেছি, তাদের ভিতরে কিছু কাজ বাকি আছে এবং তাদের বিদ্যুৎ বিল সহ কিছু বিল বাকি আছে। তো কন্ট্রাক্টর থেকে ওনারা এখনও বুঝে পায়নি পরিপূর্ণভাবে, ওনারা বুঝে পেলে আমাদেরকে বুঝিয়ে দেবেন বলে জানিয়েছেন। তো আশা করি খুব তাড়াতাড়ি এটা আমরা বুঝে নিতে পারবো এবং কাজ শুরু করতে পারবো। অন্যদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বিদ্যুৎ বিল বকেয়া এবং কিছু সংস্কার কাজ বাকি আছে। এসব শেষ হলেই মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল হস্তান্তর করা হবে।
সময় যদি নিয়ে যাওয়া হতো এবং ওখানে যদি সেবা কার্যক্রমটা চালু হতো তাহলে হয়তো অন্যান্য যে রিকোয়ারমেন্ট ফার্নিচার বা যন্ত্রপাতি এগুলো আস্তে আস্তে প্রকিউরমেন্ট করা যেত, তাহলে এতদিনে হয়তো সেবা কার্যক্রমটা ভালোভাবেই চালু হয়ে যেত আর কি। কোটি টাকার অবকাঠামো প্রস্তুত, চিকিৎসা সেবার তীব্র চাহিদাও রয়েছে। তবুও কাগজপত্র আর দায়িত্বের ঠেলাঠেলিতে 2 বছর ধরে বন্ধ শিশু হাসপাতালের দরজা। প্রশ্ন একটাই, কবে খুলবে এই হাসপাতাল আর কবে মিলবে শিশুদের কাঙ্ক্ষিত চিকিৎসা? মামদুহা রাইসা, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের। তুস্কা কার্গো জাহাজ জব্দের ঘটনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ওয়াশিংটনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর কাছে নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা একটি ইরানি জাহাজ জব্দ করা হয়েছে এবং সেটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। অন্যদিকে ইরান একে সশস্ত্র দস্যুতা আখ্যা দিয়ে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও নৌ অবরোধ অব্যাহত থাকায় তারা আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কূটনৈতিক পথ খোলা রাখার কথা জানিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি এখন 8ম সপ্তাহে প্রবেশ করেছে, যার প্রভাবে ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকটের তথ্য সামনে আসছে। আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী আনসার আল্লাহ। গোষ্ঠীর নেতা হোসেন আল-এজ্জি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নীতির প্রতিক্রিয়ায় প্রয়োজন হলে এই পদক্ষেপ নেওয়া হবে এবং তা পুনরায় খোলা কঠিন হবে। একই সঙ্গে উপতথ্যমন্ত্রী মোহাম্মদ মানসুর সতর্ক করে বলেছেন, এমন পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারে বড় সংকট তৈরি করতে পারে এবং তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাতে পারে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী আনসার আল্লাহ। এই অঞ্চলটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিক্রিয়ায় তারা এমন পদক্ষেপ নিতে প্রস্তুত বলে হুথি বিদ্রোহী গোষ্ঠীর নেতা হোসেন আল-এজ্জি জানিয়েছেন। استهدفت حاملة الطائرات الأمريكية USS هاري ترومان وعددا من القطع الحربية المعادية ما أدى بعون الله تعالى إلى إحباط وإفشال ذلك الهجوم। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আল-এজ্জি বলেন, সানার পক্ষ থেকে যদি প্রণালীটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মানুষ বা জিন কেউই তা পুনরায় খুলতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রকে তাদের নীতি পরিবর্তনের আহ্বান জানান এবং ইয়েমেনের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখাতে বলেন। এর আগে হুথি সরকারের উপতথ্যমন্ত্রী মোহাম্মদ মানসুর সতর্ক করেছিলেন যে শুধু ইরানকে ঘিরে উত্তেজনা নয়, লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহকে রক্ষা করার জন্য এর প্রণালী বন্ধ করা হতে পারে। তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে এবং তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে। পারমাণবিক অস্ত্র তৈরি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির অভিযোগ এনে গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। একই দিনে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি হামলার প্রতিবাদে গত 2 মার্চ প্রতি হামলা শুরু করে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত 2000-এর বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে 170 জনের বেশি শিশু। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আবেগ ঘন এক মুহূর্তে। সোমবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ শুরুর আগে তাকে সম্মাননা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
অনুষ্ঠান শেষে ছেলেকে সঙ্গে নিয়ে মাঠের মাঝখানে গিয়ে উইকেট ছুঁয়ে দেখেন রুবেল। এরপর মাটিতে চুমু দিয়ে বিদায় জানান নিজের স্মৃতি বিজড়িত সেই পিচকে। 2009 সালে এই মিরপুরকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন গত 15 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি তামিল ইকবাল সহ বোর্ড কর্মকর্তারা। অনুষ্ঠানে সতীর্থ তাসকিন আহমেদ 2015 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রুবেলের স্মরণীয় পারফরম্যান্সের কথা তুলে ধরেন। নিজের বক্তব্যে রুবেল ধন্যবাদ জানান কোচ সারওয়ার ইমরান সহ পরিবারের সদস্যদের। 2009 থেকে 2021 সাল পর্যন্ত 12 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 27 টেস্ট, 104 ওয়ানডে ও 28টি টি-20তে 193 উইকেট শিকার করেন এই পেসার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান, সিটি কর্পোরেশন মর্যাদা পেল বগুড়া, প্রধানমন্ত্রীর ঘোষণায় নতুন সম্ভাবনা। তেলের দাম বাড়তেই ঢাকায় বাস ভাড়া নৈরাজ্য, সরকারি সিদ্ধান্ত ছাড়াই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ, 36 জনের নাম ঘোষণা। ইসলামাবাদে নতুন আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের, তুরস্কার জাহাজ জব্দে পাল্টাপাল্টি অভিযোগ। এবং বিদায় বেলায় উইকেট ছুঁয়ে আবেগী রুবেল, জানালেন কৃতজ্ঞতা, আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তাকে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।